যতটা তাড়াতাড়ি পারো শুরু করো। হ্যালো, নমস্কার। কৃষ্ণপুর সুকান্ত স্মৃতি সংঘের পক্ষ থেকে অনেক থিয়েটার গ্রুপ এবং এখানে আগত সমস্ত দর্শক মণ্ডলীকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে শুরু করছি কৃষ্ণপুর সুকান্ত স্মৃতি সংঘের প্রযোজনার নাটক সম্পর্ক। রচনা ধীমান দাস, নির্দেশনা শঙ্কর মাঝি। শুরু হচ্ছে নাটক সম্পর্ক। খবর দেওয়া দরকার। তাছাড়া তো দুবার খবর দিয়েছি, তাতে কি কোনো লাভ হয়েছে? তোকে আর ফোন করতে হবে। তাছাড়া দুবার তো ফোন করেছিস, তাতে কি কোনো লাভ হয়েছে? আর এবার ফোন করলে ছেলেরা বিরক্ত হয়ে ফোনের লাইনটাই কেটে দেবে। যাকে আরে বুড়ো বয়সে রোগবালায় হলে সারতে একটু সময় নাই। তুই এখন যা, আমি তো এখন অনেকটাই সুস্থ, তোকে আর এখানে আসতে হবে। দেখি তোমার জ্বরটা আছে কিনা দেখি। না, এখন আর জ্বরটা নেই। আচ্ছা, তুই কি আমাকে পাড়া ছাড়া করতে চাস? কে তোমাকে পাড়া ছাড়া করবে শুনি? দেখি কার মতো মুড়ো। গঙ্গা গঙ্গা লোকটি নেই, তুই বাড়ি যা। পাড়ার লোক জানতে পারলে পাড়ার লোক করবে নাকি শুনি? হ্যাঁ, সালাদের খিস্তি দিয়ে পেট ফুলিয়ে দেবো না? পারলেও তুই যা। আমি তো এখন অনেকটাই সুস্থ। হ্যাঁ, সেটা দেখতেই পাচ্ছি। শোনো দাদু, তোমাকে ভালো না করে এই বাড়ি থেকে আমি এক পাও নড়বো না। গঙ্গা, তুই কেন বুঝতে পারছিস না যে? খুব বুঝতে পারছি। আমি কোনো খুঁকি নই যে বুঝতে পারবো না। আর একটু জল খাবে?
গঙ্গা, এবার তুই যা। আমি তো যাওয়ার জন্য আসিনি দাদু, তোমাকে নাগর করে তোমার কাছে কয়েকদিন রাত কাটাবো যে। গঙ্গা, আমাদের ফাটলা পড়ছে। দূর হ, দূর হ এখান থেকে, এক্ষুনি দূর হ। তুমি রেগে যাচ্ছ কেন? তোমার সাথে আমার সম্পর্কটা তো তাই গো। কেন তোমার কাছে ছুটে আসি তুমি জানো না? এই সংসারে তোমারই বাকি আছে আর আমারই বাকি আছে। অনন্তদা, শুনলাম তোমার নাকি শরীরটা অসুস্থ, তাই বাজার যাওয়ার পথে একটু তেল তেলাম। হ্যাঁ, হঠাৎ শরীরটা একটু খারাপই হয়েছিল। হ্যাঁ, বসো বসো। হ্যাঁ, গঙ্গা, যা একটু চা করে নে। না না, চা খাবো না, বাজারে তাড়া আছে। দু একটা কথা বলেই চলে যাব। যাবে যাবে, কি হলো? তুই হাঁ করে দাঁড়িয়ে আছিস যে? যা তাড়াতাড়ি চাটা করে নে। আর যাচ্ছি। হ্যাঁ, বলো ভাই, তোমার খবর? ভালো। তা ওই মেয়েটিকে ও তুমি চিনবে না। কাজের লোক নতুন রেখেছো বুঝি? না, না তো তুমি আত্মীয় টাত্মীয়? হ্যাঁ, যে কোনো সম্পর্ক নেই। এই আর ও দাদু, ও দাদু, এই তোমার চাটা চিনি ছাড়া তো? হ্যাঁ হ্যাঁ, চিনি চিনি। আর আপনারটা দিয়ে না ছাড়া? হে 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 হে, দিয়ে দিয়ে। দিয়ে? হ্যাঁ। ও বাহ, এ তো দেখছি তোমার উপরে ভালোই কর্তৃত্ব ফলাতে শুরু করেছে। বললে না তো এটি কে? আরে ওই যে মনে মাথা যে পার্কটা আছে না, হ্যাঁ। আরে সকাল সন্ধ্যে দুবেলা যেখানে আমি পায়চারি করতে যাই, হ্যাঁ, জানি তো। আরে সন্ধ্যে হলেই মেয়েটি ওখানে খুব বুঝি, ও, খুব ভালো মেয়ে, বলো কি? দাদু বলে ডাকে। আর পার্কে যখন অসুস্থ হয়ে পড়ি, হ্যাঁ। আরে তখন ওই তো আমাকে ধরে নিয়ে আসে বাড়ি। তারপর ডাক্তার দেখানো, ওষুধ খাওয়ানো, সেবা করা সবই ও করেছে। আরে ওর জন্যই তো আমি এত তাড়াতাড়ি সুস্থ হতে পেরেছি। আমি তাহলে ঠিকই শুনেছি। অবনীদা রজনীশদা ঠিক কথাই বলেছে। আরে কি শুনেছো ভাই? ওই যে তুমি একটা বাজারের মেয়েকে এনে ঘরে তুলেছো, ওই জন্যই তো ওরা এখানে আসা বন্ধ করে দিয়েছে। কি বলছো তুমি? আরে ও তো আমার উপকার করেছে। আরে ছি 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 অনন্তদা, শেষকালে কি তোমার এই বয়সে ভীমরতি ধরলো? একজন অসহায় নিঃস্ব সর্বহারাকে স্থান দিয়ে থাকি তো। আরে থামো তো, দাঁড়াও, এক্ষুনি কিছু টাকা করে দিয়ে বিদেয় করো। এই পাড়ার লোক জানতে পারলে কি হবে একবারে ভেবে দেখেছো? আরে বলছি তো, কিন্তু মেয়েটা কিছুতে যেতে চাইছে না। আরে যেতে চাইছে না বললে তো হবে না, ঘরে ধরে বের করে দাও। এই বাড়িটা তোমার হলেও পাড়াটা কিন্তু আমাদের সবার, তাই পাড়ার মধ্যে এইরকম একটা মেয়ে থাকবে, এটা বেশ স্বাস্থ্যকর জিনিস নয়। কিন্তু তো আমাকে সুস্থ না করে যাবে না বলছে। হ্যাঁ, তার মানে ওই মেয়েটা আবার এখানে কিছুদিন থাকবে। আস্তে আস্তে শুনতে পাবে যে। শোনো, আমি ওসবের মধ্যে নেই দাদা। গৃহস্থ মানুষ কেরানিগিরি করে খাই, ছেলে পুলে নিয়ে সংসার করি, আমি ওই স্ক্যান্ডালে জড়িয়ে পড়তে চাই না। ছি 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 ছি। রতন, আরে চলে যাচ্ছ, চাটা খেয়ে যাও। চা বলি, তোমার চা তুমি খাও। ছে 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 ছে। উনি কোথায় গেলেন? চলে গেলে চলে গেলেন? হ্যাঁ। এ তাহলে ওনার জন্য গিলবে কে? একটা আমাকে দে, আর ওনারটা তুই খা। হ্যাঁ, এই নাও। আর তোমার চিনি ছাড়া চা। ও ঠিক আছে। হ্যাঁ, দুপুরে কি খাবে বলো? ভাত খাবে? হ্যাঁ, খেলেও হয়, তবে ঘরেতে তো কোনো সবজিপাতি আছে বলে তো আমার মনে হচ্ছে না। ওইসব নিয়ে তোমায় কিচ্ছু চিন্তা করতে হবে না। প্রয়োজন পড়লে বাজার থেকে আমি কিছু কিনে আনবো। তুমি বসো, আমি আসছি। গঙ্গা, কিছু বলবে? বল। বস, কিছু কথা আছে। বলো। বলছিলাম, হ্যাঁ রে, তোর বাড়ি কোথায়? পুরনো কাসুন্দি থেকে লাভ কি দাদু? এ বল না, আমার জানাটা খুব দরকার। গোছাবার নাম শুনেছো? সেখান থেকে 2 ক্রোশ ভেতরে গেলেই আমাদের গ্রাম খুলবে। আরে সে তো সুন্দর মোড়। হ্যাঁ গো,
আমরা তো আমাদের লোক। জানো দাদু, বৈজমার স্কুলে আমি ক্লাস 7 পর্যন্ত পড়েছি। ও তাহলে তুই লেখাপড়াটা ছাড়লি কেন? পেটে ভাত জোটে না, তার আবার লেখাপড়া। আমার কেউ নেই গো, বাপটা ছিল। পরপর 2 বছর চাষের ফসলের দাম নামে ঋণের দায়ে বিষ খেয়ে আত্মহত্যা। মরার সময় মুখে জল দিলাম, তাও গলার ভিতরে গেল। অস্থির করি গো। আর আর তোর মা? মা বাবা আমাকে গলা দেখিয়ে চলে গেছে। তখন আমি কলকাতা, এখনো জলও আমি তার মুখে দিতে পারি। মার আমার গতি হয়নি গো দাদু। তুই কলকাতায় গেলি কি করিস? আমাদের গ্রামে কৃষ্ণদা হচ্ছে নেতা, তার সঙ্গে আমি মা গ্রামের অনেক কলকাতায় শহীদ মিনারের মিছিলে আসি। মিছিলে কলকাতা? মিছিলে তখন আমার বয়স 15-16 হবে হয়তো। সেই মিছিলের ভিড়ে আমি হারিয়ে গেলাম। হঠাৎ দেখি পাশে বাস। ওই ট্রেনের মধ্যে হাত পা সিঁড়িয়ে গেল। চিৎকার করে ভিড়ের মধ্যে মাকে ডাকতে লাগলো, মা, বাবা, মা, বাবা। কোথায় মা? একটা চেনা মুখ। সেই আস্তে আস্তে বাড়ি ভাঙা হয়ে গেল। সন্ধে হলো। তখন আমি কি যে করি, কলকাতায় কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আরে, ওটার ধারে একটা বড় বট গাছের তলায় দাঁড়িয়ে ভয়ে কাঁপছি আর উদ্ভ্রান্তের মতো মাকে খুঁজে চলেছি। মা, বাবা, মা। ঠিক ঠিক সেই সময় ওই সারা পড়লো এসে আমাকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে ও ডেরায় নিয়ে গেল। আর তারপর 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 কি? শেষ, সব শেষ। আমার জীবন শেষ। আমি কান্নাতে দিলাম, ওর হাতে পায়ে ধরলাম, বললাম, তুই- তুই বাড়ি পালিয়ে এলি না কেন? সেখানে তো তোর ভিটে বাড়ি সব ছিল। একদিন অনেক কষ্টে ওর চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছি। একে ওকে জিজ্ঞেস করে গ্রামে পৌঁছে দেখি মা মারা গেছে। যেন আমাদের জমি বাড়ি সব দখল করে নিল। যেন আমাকে ঘরে ঢুকতে দিল। আমি যেন হাতে পা ধরলাম, বললাম, আমার জমি বাড়ি কিছু চাই না। তুমি শুধু আমাকে এখানে থাকতে দাও। আমাকে বন্ধক দিয়ে গান টাকা দিয়ে শেষে বন্ধ হয়ে ফিরে আসি। এই রে, অনেক দেরি হয়ে গেল। দিলে তো তুমি সব দেরি করে। এবার আমি রান্না করবো কখন? আর তুমি খাবেই বা কখন? হ্যাঁ, এই তুমি বসো, আমি কি রান্না করি? হ্যাঁ, এই তুমি বসো। সালা আজকে কাছে ব্যাপার। আরে ওই ওই আরে ওই কি ব্যাপার খাটে উঠলো? কথা শুনতে পাচ্ছিস না নাকি? হ্যাঁ, গঙ্গা এসছে এখানে? আরে জবাব দিচ্ছিস না কেন? গঙ্গা এসছে? আয় খোঁজ। আরে থাক সালা, পিডিট ব্লাড টেস্ট আমার সাথে পিডিট না, একদম ব্লাড টেস্ট সালা জানে খতম করে দে। গঙ্গা কোথায়? হ্যাঁ, গঙ্গা কোথায়? আরে গঙ্গাকে ডাক, মুখের দিকে কি দেখছিস? গঙ্গাকে ডাক এক্ষুনি। আরে গঙ্গা, এই গঙ্গা,
আরে কোথায় গেল গঙ্গা? আমার সারার মতো চিৎকার করছিস কেন? এটা ভদ্রলোকের পাড়া, আসতে। ওরে সালি, দুদিন বস্তময় আমায় জ্ঞান যাচ্ছিস, হ্যাঁ? এই পটলাকে জ্ঞান যাচ্ছিস? আবে চল না সালি এখান থেকে। না, আমি যাবো না। তুই এখান থেকে যা। যাবে না? ওরে খাওয়াবে কিছু নি, হ্যাঁ? এই সালা বুড়ো ভামটা, হ্যাঁ? চল চল সালি এখান থেকে। চল চল। আমি যাবো না। করবো না তুই নোংরা কারবার। ছাড়। করবে না? তোর বাপ করবে রে সালি। এখানে দুদিন এসে সতী লোক কি হয়েছিস, হ্যাঁ? তুই সতী লোক কি? চল চল সালি। ছেড়ে দে। দাদা শরীরটা ভালো নেই। আজ আমি যাবো না। দাদা এটা ভালো। ওরে সালি, কত হচ্ছে? নকশা কতই রংবাজি জানিস না। আমি চল না সালি এখান থেকে। থাম, চলো ওকে। এই কত বলি তো কিছু বলছি না, নইলে একটা চোর মেরে বদন ডিগ্রি একদম শ্মশানে ফেলে দিয়ে আসতো। আমার বাড়িতে ঢুকে আমার চোখের সামনে তুমি বেলাল্লাপনা করবে আর আমি সেটা চোখ বুঝে মেরে দেবো। আর তুমিও সালা একটা বাজারের মেয়েকে ঘরে এনে তুলেছ, পটলা সেটা কিছু বোঝে না, হ্যাঁ? পটলা সেটা কিছু বোঝে না। অটলা, খবরদার, একদম মাঝে মাঝে কথা বলবি না। এ কি করবে? আরে বলো তো কি করবে? পারবে? পারবে ওই শালিকে নিয়ে ঘর করতে, বিয়ে করতে? বলো সেই হিম্মত আছে পারবে? খবরদার বলছি বটলা, একদম বাজে কথা বলবি না। শোন, গঙ্গা এ বাড়ি থেকে যাবে না। তোমরা এই বাড়ি থেকে যাবে না। শালা বুড্ডা আমার সাথে মজা কি হচ্ছে, এই পটলার সাথে মজা। তুই এই আমার কদিনে কত টাকা লোকসান করে দিয়েছিস জানিস? বল, বল কত টাকা তোর লোকসান হয়েছে? তো 9-10 হাজার হবে হয়তো, তার বেশিও হতে পারে। ঠিক আছে, আর কত পেলে তুই গঙ্গাকে ছেড়ে এখান থেকে একবারে চলে যা। কি বলছো গুরু? তুমি ওই শালিকে কিনবে? কি হলো? হরিকা না করে বল কত টাকা? বাইরে গুরু, তোমার জমা ওঠে এই বুড়ো বয়সেও। বল, বল কত টাকা চাই তোর? নিও না গুরু, নিও না। হ্যাঁ গুরু, পুরো টাকাটাই তোমার লোকসান যাবে। এখন দেখবে তোমার সব কেটে কুটে কলারে গিয়ে কেটে পড়েছে। তুমি সারা চেনে না ভদ্রলোক, তাই বললাম। এবার দেখো তুমি ভেবে কি করবে। লাভ লোকসান আমি বুঝি, তুই শুধু বল কত টাকা পেলে তুই গঙ্গাকে ছেড়ে এখান থেকে চলে যাবি। দিলে তো গুরু মাথাটা ঘুরিয়ে কি করি বলো তো? টাকা না গঙ্গা, টাকা। বল কত টাকা? আর তুই ছাড়া বললাম না কিছু ঠিক করতে পারছি না। আমার একটু ভাবার সময় চাই। ঠিক আছে, তুই ভেবেই বল। তবে হ্যাঁ, তুই কিন্তু এখানে কোনো হুজ্জুতি করতে পারবি না। ঠিক আছে ঠিক আছে, তোমার এই বাড়িতে আসে আমি আর সব বাবল টাবল করবো না। চাই এটা ফাইনালি হয়ে যাবে। ফাইনালি ফালতে হচ্ছে, হ্যাঁ? ঠিক আছে, তোমাকে আমি ভেবেই বলবো। হ্যাঁ আসছি। পারলা? দিলে তো পিছুটা দেখে? কি হলো? আরে কিছু হয়নি, পিছুটা ডাকলে কেন তুমি? হ্যাঁ আচ্ছা, একটু চা খেয়ে যা, বস না তুই। না দাদু, ওকে যা। চা তুই চুপ কর। চা। যা, তুই চা করে নিয়ে যা। আয়, বস। হ্যাঁ বসছি। সালা পর্দার কপালটাই লোক। আবার একটা চিড়িয়া ধরতে হবে। নতুন চিড়িয়া, বেশ দিবি নিশ্চিন্তে কেটে যাচ্ছিল গঙ্গাকে নিয়ে। দিলে তো সবটা গোলমাল করে। সে যাকে শোনো দাদা, তোমার সাথে একটা কথা আছে। মেয়েটাকে দুবেলা যখন একটু দেখে না, দেখলে কেনা গোলা পিঠের চালাইতো সারা রাত ওই নরক খাটে। শালা এই পোড়া পেটটা যদি না থাকতো, আমিও কি নরকে পৌঁছতাম? কেন করিস এসব নোংরা কাজ? কি করবো? কোন ছোটবেলায় সারা বাপ মাকে খেয়েছে, এই লোকের দোয়ারে দোয়ারে লাঠি ঝাঁটা খেয়ে বড় হয়েছে। একটু ভালোভাবে মানুষের মতো মানুষের বাচ্চার সুযোগ না কেউ দেয়নি, কেউ। আচ্ছা দাদা, আমার নাম তো পটল। আমার নামটা কি বলো দেখি? বল তোর কি নাম? ও, তুমিও তো শালা আমাকে সেই পটলা বলে চিনো।
নাম হচ্ছে সমরেশ চক্রবর্তী, শালা বাউনের ছেলে। হ্যাঁ তুই বাউনের ছেলে? হ্যাঁ, তবে আর বলছি, তবে ওই সারা পইতে তৈতে কিছু নেই। তাহলে তুই ভদ্রলোকের ছেলে বল। আর তুই সারা ভদ্রলোক, সব ভদ্রলোকের মুখে না পেচ্ছাপ পেচ্ছাপ দেখলাম তো অনেক, আর দেখছি। শোনো দাদু, আমাদের এই গঙ্গা গরিব, তাই মাঠে ঘাটে কারবার করে। আর ওই আচ্ছা আচ্ছা ভদ্রলোক বাড়ির পৌঁছিরা হোটেলে ফ্ল্যাটে কারবার করে। ভদ্রলোক তাই ছাদের তলায় যায়, কেউ অত সহজে চক্রের টের পায় না, বুঝলে? দাদু চাটা। আমাকে না, ওকে দে। কিরে, হ্যাঁ, ওই একটা নোংরা অসামাজিক কাজ করতে তোর লজ্জা করে না? লজ্জা, নোংরা, অসামাজিক। আচ্ছা দাদু, তুমি বলো কোনটা সামাজিক? এই যে আমাদের নেতা নিজেদের গদি বাঁচাতে গিয়ে পুরো দেশটাকে বিক্রি করে দিচ্ছে, তুমি বলো এটা সামাজিক? ব্যবসায়ীরা ওষুধে, বেবি মুনাফার লোভে ভেজাল মিশাচ্ছে, তুমি বলো এটা সামাজিক? আজকাল আজকাল যে দেশে একটা চাকরি পর্যন্ত ঘুষ ছাড়া হয় না, সে দেশে আবার নোংরা, ভালো, সামাজিক, অসামাজিক। মানছি তোর কথা, কিন্তু সবাই তো আর খারাপ হতে পারে না। একজন খারাপ হয়েছে বলে আমারও খারাপ হতে হবে, এটা তো ঠিক কথা নয়। এই জীবনটা হচ্ছে লড়াই, এখানে থাকতে গেলে লড়তে হবে, জীবনের লড়াই। শোনো দাদু, ওইসব তত্ত্ব কথা বই পড়তে আর শুনতেই ভালো লাগে, বুঝলে? বাস্তবে চাই শুনতে হয়। আর টাকা ছাড়া না সব কিছু মূল্য অচল, জানো? ভুল, সম্পূর্ণ ভুল। যদি তাই হতো তাহলে বিপদের দিনে এই গঙ্গা আমাদের পাশে এসে দাঁড়াতো। এই ঠিক আছে, তোমার এই জ্ঞানের লেকচার না তুমি শোনো, আমি আসছি, আমার কাজ আছে। আরে তোর কি একটু ভালোভাবে মানুষের মতো মানুষের বাঁচতে ইচ্ছে করে না? কি চুপ করে আছিস যে? বল, বল করে না? কি হলো? উত্তর দে, বল। করে না তো? না! করে না। আমার আমার এই সবভাবে মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে ইচ্ছা করে না, করে না, এক ফোঁটাও করে না। আরে একটু চেষ্টা করে দেখ, সৎ পথে যদি কোনো কাজ, তাতে অনেক সুখ শান্তি পাবি তুই। সৎপথে কাজ কি দেবে আমার দাদু? তাছাড়া আজকালকার দিনে ব্যবসা করতে যায় বলে টাকার প্রয়োজন। অত টাকা আমি কোথায় পাবো? আমি তোকে টাকা দেবো, সেই টাকা দিয়ে তুই ব্যবসা শুরু করবি। ব্যবসা দাঁড়িয়ে গেলে আস্তে আস্তে তুই সেই টাকা আমাকে শোধ করে দিবি। দাদু, দাদু, তুমি আমায় টাকা দেবে, কিন্তু কেন? তোমার সাথে আমার সম্পর্কটাই বা কিসের? সম্পর্ক কি শুধু রক্তের বিনিময় হয়? মনুষ্যত্ব, ভালোবাসা বলে তো আছে কিছু এই পৃথিবীতে। আর এই মনুষ্যত্ব, ভালোবাসার সম্পর্কটা হচ্ছে সবচেয়ে বড় সম্পর্ক এই পৃথিবীতে। দাদু, দাদু, তুমি কিন্তু কোনো কিন্তু নয়, আমি তো আছি তোর কাছে। ঠিক আছে, তুই একটু চিন্তা করে নে। হ্যাঁ, আমি ভেতরে যাচ্ছি। আর হ্যাঁ, যাওয়ার আগে উত্তর দিয়ে না দিয়ে তুই যাবি নাকি, বুঝলি? কি রে? কি ভাবছিস তুই? কি ভাবছিস? না না কিছু না। তাহলে চুপ করে আছিস যে? কিছু বল। আচ্ছা, আমার ভালো লাগছে না, আমি চললাম। তাদের কথা একটু ভেবে দেখ না। সব ভাবে একটু মানুষের মতো মানুষ। এই, তুই থামবি? একদম আমায় জ্ঞান দিতে আসবি। পার্কের দিকে পা বাড়ালে তোর টেঙ্গি আমি খুলে নেব। চল। আমার কবে আসবি? জানি না। কি রে, চলে গেল? চাকরি আবার রান্না করবি না?
আমার কি বড় খিদে পেয়েছে। এই রে, এই আমি যাচ্ছি রে রান্না করতে। হ্যাঁ, তুই রান্না কর, আমি একটু ভিতরে যাচ্ছি, আমার একটু কাজ আছে। এই এই এ কি? আপনি দাদু তার একটু ব্যস্ত। আচ্ছা, আপনি বসুন, আমি দাদুকে ডেকে দিচ্ছি। থাক, দাদুর কাছে তো আমি আসিনি, এসেছি তোমার কাছে। আমার কাছে? হ্যাঁ। কেন? তোমার সাথে আমার কিছু দরকারি কথা আছে। আমার সাথে দরকারি কথা? হ্যাঁ। আচ্ছা, তোমার দাদু তোমাকে কত দেয়? কি দেয়? টাকা টাকা। কিচ্ছু না। সে কি কিচ্ছু দেয় না? আজকাল টাকা ছাড়া মানুষ এক পা নড়ে না, সেখানে তুমি বিনা পয়সায় এতদিন ধরে এখানে বেড়ার খাটছো, এটা তো তোমার দাদুর ভারী অন্যায় হচ্ছে। এসব বাজে বাজে কথা বলছেন আপনি? আমি ঠিকই বলেছি। আচ্ছা, তুমি আমার বাড়িতে থাকবে, চলো, ওখানে খাটনিও কম আর মাস গেলে কিছু পাবে। আমার বদলে আপনার বাড়িতে থাকলে পাড়ার লোকে আপনাকে আবার খারাপ বলবে না? ওসব পাড়ার লোক আমি সামলে নেবো, শুধু বলো কত নেবে। 1000। আপনি বেরিয়ে যান। বাড়িয়ে দিচ্ছি তো 2000। আমার কিচ্ছু লাগবে না, আপনি বেরিয়ে যান। আরেকটু বাড়িয়ে দিই 3000। আপনি বেরিয়ে যান তো। এই দেখো, এত অফার দিচ্ছি, সেই তুমি আমাকে চলে যেতে বলছো। কে কাকে চলে যেতে বলছে রতন? ওই তোমার কথাই হচ্ছিল আর কি। ও, আমার কথা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বেশ বেশ, তা ওই কাকে চলে যাওয়ার কথা বলছিলে তুমি? মানে আমি গঙ্গাকে বলছিলাম, দাদু যতই চলে যেতে বলো, ও কেন বাড়ি থেকে চলে না যায়, এই মানে ইয়ে আর কি। ওই ইয়ে মানে ব্যাপারটা একটু খুলে বলো তো ভাইয়া। হ্যাঁ, আমি গঙ্গাকে বলছিলাম আমার বাড়িতে একটা কাজের লোকের দরকার, যদি ও একটা কাজের লোক জোগাড় করে দিতে পারে। আরে কি বলছো? আরে গঙ্গা তোমাকে কাজে মেয়ে জোগাড় করে দেবে? হ্যাঁ, ও নিজেও করতে। রতন, একদম বাজে কথা বলবে না। ও কোথাও কাজ করবে, কোথাও না। ও গঙ্গা নিজেই বলো কাজ করবে কি করবে না। আমি দাদুকে ছেড়ে এই বাড়ি থেকে এক পাও নড়বো না। বাবারে বাবারে বাবা, কি ভালোবাসার টানে রে বাবা। হ্যাঁ, রতন, আজে বাজে কথা না বলে বাড়ি যাও। যাও। হ্যাঁ, বাড়ি তো যাবই, কিন্তু পাড়ার মধ্যে ওই রকম একটা নষ্টা মেয়ে নিয়ে হচ্ছি না, এটা মোটেও ভালো হচ্ছে না, বলে দিলাম। ছি 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 ছি, যাও, ছি, ছি, ছি। যাও বাড়ি যাও, যাও বাড়ি যাও বলছি, যাও। হ্যাঁ, এই জাস্ট ঢুকছি। হ্যাঁ, ফোনে করেছিল। হ্যাঁ, আরে এই বিষয় নিয়ে একটু বসতে হবে। হ্যাঁ, বাবাকে দেখতে পাচ্ছি না। কি ব্যাপার হঠাৎ অসময়ে? আচ্ছা রাখো, বাবা এসে কথা বলি, কেমন? ঠিক আছে, আমি কল করবো। তোমার শরীর খারাপের কথা শুনেই তো আসছি। 30 মিনিটের পথ আসছে, 15 দিন সময় লেগে গেল। ভালো, শুনলাম তুমি অসুস্থ। তাছাড়া অফিসে এত কাজের চাপ না বাবা, সময় মতো আসতে পারিনি, বুঝলে? বেশ, এবার যে জন্য এসেছো সেটা বলে গেল। শোনো, তুমি আমার বাবা, তোমার ভালো মন্দ কিছু হলে সেই ঝক্কি তো আমাকেই পোয়াতে হবে, বলো? এক কাজ করো না বাবা, তুমি আমাদের সঙ্গে থাকতে চাও। হঠাৎ? আরে তুমি তো বিয়ে করে বউ নিয়ে আলাদা হয়ে চলে গেলে, আর সেই থেকে তো এত বছর এখানে আমি একা একা দিন কাটাচ্ছি। কেন তুমি বুঝছো না? তোমার বয়স বেড়েছে। তাছাড়া তুমি আমাদের সঙ্গে থাকলে তোমার দেখাশোনার কোনো অসুবিধা হবে না। আর নাতির সঙ্গে খেলাধুলা করতে করতে সময়টাও কেটে যাবে। হ্যাঁ, তা হয়তো যাবে, কিন্তু তার কোনো দরকার নেই।
ও হ্যাঁ, বাড়িতে সবাই ভালো আছে তো? হুম, ভালো। এই তো তোমার নাতিকে স্কুলে ভর্তি করবো। বেশ, ভালো কথা। তুমি দুপুরে খাবে তো? রান্না করতে বলতে হবে। ঠিক আছে, বলো, খেয়ে যাও। গঙ্গা, দুপুরে রান্না করিস। শুভ খাবে। তো একটা প্রবলেম দেখা দিয়েছে বাবা। প্রবলেম? আর প্রবলেম? এটা আমার প্রবলেমের কি? না না, ওই খাওয়া দাওয়ার ব্যাপারে না। বসো না, বসো। বলছি, তোমার নাতিকে তো স্কুলে ভর্তি করবো। প্রাইভেট স্কুল, তুমি তো জানো প্রাইভেট স্কুল মানে অনেক টাকা ডোনেশন দেবে। হ্যাঁ, দিতে হলে দেবে। আর শিক্ষা তো এখন ব্যবসা, ডোনেশন দিতে হলে দিতে হবে। 2 লাখ টাকা দেবে। টাকা আমি কোথায় পাবো? তাই ভাবছিলাম তুমি যদি আমায় কিছু হেল্প করো। হেল্প? আমি আমি কি করে করতে পারি বলো? রিটায়ার করার পর অফিস থেকে যা পেয়েছিলাম তা তো সব তোমাকে দিয়ে দিয়েছি। এখন আমার সম্বল এই বাড়িটা আর প্রতি মাসে পেনশনের টাকাটি। তাহলে তাহলে তুমি এই বাড়িটা বিক্রি করে তুমি আমাদের সঙ্গে থাকবে, চলো। না, বাড়ি আমি বিক্রি করবো না। বাড়ি বিক্রি করে তোমাদের কাছে গিয়ে দয়ার পাত্র হয়ে থাকার ইচ্ছাও আমার নেই। হারাম জাদারা, মরে মরে না যত সব জোর জোরের দল এই মানুষগুলোকে মেরে ফেললো। আবার তুই মুখ খারাপ করছিস? না, করবে না। চালের মধ্যে এত বড় বড় কাকর। কি চোর রে বাবা, চোর! যা যা, ভেতর গিয়ে তাড়াতাড়ি রান্না কর। আরে যাচ্ছি বাবা, যাচ্ছি। এই চোরের দেশে কিছু বলাই মুশকিল। এই মেয়েটাকে বাবা, এরপর হলো তুমি আমাকে আগে বলনি। বলা প্রয়োজন হয়নি যে আমি ওর বলিনি। ও আমার দেখাশোনা করে। কিন্তু ওর কথাবার্তা চলন ঢলন দেখে তো খুব একটা সুবিধার মনে হচ্ছে না। এই নিয়ে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। তুমি এবার আসতে পারো। তাহলে টাকাটা কিন্তু সত্যি যাবে না? কোথা থেকে দেবো? থাকলে তো দেবো। আরে সামান্য 2 লাখ টাকা তুমি তোমার নাতির পড়াশোনার জন্য দিতে পারবে না? 2 লাখ টাকা কেন, 200 টাকাও আমার দেওয়ার ক্ষমতা নেই। কত থাকবে কি করে? রতন কাকু তো ফোনে সব কথা আমি বলেছে। তুমি যে নতুন করে সংসার পাচ্ছ বাবা। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, এক্ষুনি তুমি বেরিয়ে যাও। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। তার আগে হারামজাদিকে এখানে তাড়াতে হবে। শোনো বাবা, এই বাড়ির মধ্যে না বেলাল লাপনা একদম চলবে না। আমাদের একটা মান সম্মান আছে, হ্যাঁ, কথা মাথায় রেখো। আপনি চলে যাচ্ছেন দাদা বাবু? আপনার জন্য রান্না চাপিয়েছে যে, খেয়ে যান। খাও না। কেন গো? বাড়ি বিক্রি করে টাকা দেয়নি বলে রাগ হয়েছে নাকি? আমি এই বাড়িতে আছি। এই বললাম তো খাবো না। কেউ কেন তোর করছিস? তুই চুপ করবি? যা যা, ভেতরে যা। আরে যাচ্ছি বাবা, যাচ্ছি। এই বাপ যখন মরো মরো তখন তার বড় চোখের দেখাও দেখতে এলেন। এই, তাতে তোর কি রে? হ্যাঁ, ধরো, এখন দরদ দেখাতে এসেছে। ওরে আমার ছেলে রে, 15 দিন পর তোকে দেখতে এলো। আমরা তোকে কিন্তু আমি মেরেই বেরবো। যা যা, এখান থেকে যা। মারো, মারো, আমি তোমার কি মারো, মারো। ওই আপদটাকে যদি ভালোই ভালো আজ বিকেলের মধ্যে বিদায় যদি না করো বাবা, আমি না পাড়ার লোক ডেকে বিরাট হুজ্জুতি করে বলে দিলাম। শুভ, ছি বাবা, ছি। আর তোমাকে তো বাবা বলে ডাকতে যাওয়ার ঘেন্না করছে। একটা একটা নোংরা মেয়েকে নিয়ে তুমি ছি বাবা, ছি। আউট আউট। দাদু, কি হয়েছে? কি হয়েছে? বসো, বসো, এখানে বসো। ঝড় ঝড় উঠেছে, ঝড়। ওর হ্যাঁ, স্বাস্থ্যকে খারাপ জন্য নিজের সময় দিয়ে গেল। দাঁড়াতে হবে না দাদু, আমি নিজেই চলে যাচ্ছি। গঙ্গা, তুই চলে যাবি? তার মানে তবে তুই যে আবার নরক খাবি? তোদের সিংহাসনে বসালে তোরা সেই জুতোই খাবি। তোকে একটু মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে ইচ্ছে করে না? বল বল, করে না? করে আমার মানুষের মতো মানুষ বাঁচতে আমারও ইচ্ছে করে। গঙ্গা,
শুভ, তোমার বাবা যা করছে তাতে কিন্তু তোমার মান সম্মান সবগুলোর সঙ্গে মিশে যাবে। কিছু একটা করো। তোর বাবা আমার কোনো কথাই শুনতে চাইছে না। আরে শুনতে চাইছো না বললে তো হবে না, ঘর ধরে শোনাতে হবে। শোনো, এক কাজ করো, ওই মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও, তাড়িয়ে দেখবে সব সমস্যা মিটে গেছে। মেয়েটাতে বড্ড পাজি, কারো কোনো কথাই শুনতে চায় না। হ্যাঁ, তোরা এক কাজ করো, ওই মেয়েটাকে কিছু টাকা পয়সার লোক দেখিয়ে এখান থেকে দূর করে বের করে দাও। টাকা? হ্যাঁ, টাকা। তাতে রাজি হবে? রাজি হতে হবে। একটা প্রবাদ বাক্য আছে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু পাকাতে হয়, তাই করো। তাই করতে হবে কাকু। হ্যাঁ সারা কি সাংঘাতিক মেয়ে, হ্যাঁ? হ্যাঁ আমার বাপটার মাথা চিবিয়ে খেলো। হ্যাঁ, এই শুভ, এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ, শোনো, এই সময় তোমার বাবা বাড়ি ফেরে, এই সময় মেয়েটাকে টেনে না একদম ঘর ধরে বের করে দাও। আমি ভেতরে যাই, হ্যাঁ? হ্যাঁ মেয়েটা কি করছে একবার দেখে আসি, হ্যাঁ? তারপর দেখে না না কাকু। দেখ কেমন লাগে আমাকে অপমান, এই রতনীকে অপমান। আরে বাবা, কি এমন খারাপ কথা বলেছিলাম? আমি গঙ্গাকে বলেছিলাম যে আমার বাড়িতেও কিছুদিন থাক, আরে এখানেও। কাকু, হ্যাঁ দেখে এলাম হ্যাঁ, কি করছে জানো? কি করছে? খুন্তি নেড়ে নেড়ে রান্না করছে, বোঝো, রান্না। তোমার বাবাকে হাত করার কায়দাটা কেমন বোঝো? ওই সব করে হাত করছে। করাচ্ছি, আসু। হ্যাঁ। ওর একদিন কি আমার একদিন দেখাচ্ছি মনে, বাবু, হ্যাঁ? আপনি আমাকে ডেকেছিলেন? এই, তুই এখনো এই বাড়ি থেকে যাসনি কোথায় যাব আমি? আমার যে কেউ নেই। কেন? এতদিন যেখানে ছিলি সেখানে যা। ওই নরক আমার ভালো লাগে। ওখানে আমাকে যেতে বলবেন না। আমি আপনার পায়ে পড়ছি। একদম নাকামো করবি না বলে দিচ্ছি। শোন, আমরা ভদ্র পরিবার। একদম। তোর মতো মেয়ে যদি আমাদের এই বাড়িতে থাকে, পাড়ার লোক অনেক আজে বাজে কথা বলবে, একদম। সেটা শুনতে তোর নিশ্চয়ই ভালো লাগবে না। শোন, আমি তোর কিছু টাকা দিচ্ছি। টাকা? হ্যাঁ, টাকা ধর ওই ধর 1000 এতগুলো টাকা একসঙ্গে পেলে তোর কাজেই লাগবে বল। কেন শুধু শুধু এই বাপ বেটার মধ্যে ঝামেলা পাকাচ্ছ বলো তো? অতগুলো টাকা দিচ্ছে, মানে মানে কেটে পড়ো। কিরে, করে আছিস যে? ঠিক আছে, আরো কিছু বাড়ি। না, লাখ টাকা দিলেও আমি বাড়ি থেকে যাব না। যাব না, যাব না, যাব না। বড় টাকার গরম দেখাচ্ছেন যে? শুনুন, আমরা গরিব হতে পারি কিন্তু ভিখারি নই। এই শরীর বেঁচে খায়, কিন্তু মনুষ্যত্ব বলে জিনিসটা এখনো বেঁচে আছে। আমি কোনো একদম চেষ্টা করে বলেছি, এর ফল কিন্তু খারাপ হবে। ভয় দেখাচ্ছেন? কি করবেন? কি করবেন কি আপনি? কি করবো এটা সময় এলেই বুঝতে পারবি। তখন পাড়ার ছেলেগুলো এসে না চুলের মুঠি ধরে লাথি মারতে মারতে ঘর থেকে বের করে দেবে, তখন বুঝবি কত ধানে ধানে কত চালে। বললেও আমি যাব না। দাদু বলুন, আমি এখনই চলে যাব। দাদু 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 পাগল হয়ে গেছে দাদু, বদ্ধ পাগল। দাদু, দাদুর সম্বন্ধে একটাও বাজে কথা বলবেন না। এই, আমি শুভকে ধমকানো হচ্ছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। এই শুভ, সোজা আঙুলে ঘি উঠবে না, আঙুলটা একটু পাকাতে হবে। চলো ক্লাবে চলো, ক্লাবের ছেলেদের ডেকে নিয়ে এসে কি করে তুবড়ি খাতা করতে হয় তারপর তৈরি থাকিস, চলে তৈরি এসো। থাকিস, আসছি, হ্যাঁ? মাগো, কি করবো? বড় কষ্ট হচ্ছে। মাগো, গঙ্গা, গঙ্গা, কে গঙ্গা? গঙ্গা? কি হয়েছে তোর? আমি তোকে কি দেখছি? চল। কোথায়? এতদিন দেখেছি আমার কাছে, আমার কাছে। আমি তোকে এক মুহূর্ত এখানে থাকতে দেব না। আমি তো তোকে টাকা দেবে বলেছি। তুই আমাকে ভক্তি দে, দয়া কর। তুই চল। না, একবার বিশ্বাস করে তোর সাথে গিয়েছিলাম, আর আমি তোর সাথে যাবো না। কথা বাড়াস না গঙ্গা, তুই চল এখান থেকে। আমার হাতে না, না, আমি সময় পারবো নেই। না। আমি পারবো না এই বাড়ি বিক্রি করতে। পারতে তো হবেই বাবা, আমার প্রমোটারের সঙ্গে কথা হয়ে গেছে। এই বাড়ি বিক্রি করার পর এখানে থাক, অনেক টাকা পাওয়া যাবে। এবার তুমি আসতে পারো।
এই তো আমি চলে গেলে তোমার সুবিধাই হয়, বস্তি টস্তি করার যে সুযোগ বেড়ে যাবে। শুভ, তুমি কিন্তু তোমার অধিকারের মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। আমি আগেও বলেছি, আজও বলছি, তুমি কিছু পাবে না। আর তোমাকে দেওয়ার মতো ক্ষমতাও আমার নেই। তো থাকবে কি করে? সব তো ওই মেয়েটার পেছনে ওড়াচ্ছ, হ্যাঁ? বেশ করতে পারছি। আমার টাকা, আমার সম্পত্তি, আমি যা খুশি তাই করবো। দাদু, দাদু, ও দাদু, আমি গঙ্গাকে নিয়ে যেতে চাই। গঙ্গাকে নিয়ে যাবি মানে? না, তুই গঙ্গাকে নিয়ে যেতে পারবি না। তুই তো কথা দিয়েছিস। না তো দাদু, গঙ্গাকে আমাকে নিয়ে যেতেই হবে। ওকে ছাড়া আমার চলবে না। তুই তো বলেছিস টাকা পেলে গঙ্গাকে ছেড়ে চলে যাবি। টাকা রেডি আছে। টাকা রেডি আছে? টাকা রেডি আছে মানে? ও আচ্ছা, ওর বেলা টাকা বেরোচ্ছে, হ্যাঁ? আর আমার বেলা ঠান ঠানে গোপাল ঠাকুর, হ্যাঁ? টাকার জন্য আমি আসিনি না। আসলে আসলে এই গঙ্গাকে আমি বিয়ে করব। বিয়ে? হ্যাঁ, বিয়ে। কি বলছিস তুই? হ্যাঁ, বিয়ে। তুমি সেদিন আমায় বলেছিলে না দাদু, তোর কি একটু সৎভাবে মানুষের মতো মানুষের বাঁচতে ইচ্ছা করে না? আমারও না, আমারও না। খুব সৎভাবে মানুষের মতো মানুষের বাঁচতে ইচ্ছা করে না। তাই তো আমার বিশ্বাস হয় না। আমি সত্যি বলছি গঙ্গা, তুই তুই আমায় একবার বিশ্বাস কর। আমি ওই সব নোংরাটা ছেড়ে দিয়েছি। এখান থেকে যাওয়ার কথা সেটাতে কি করব? টাকা তো গঙ্গা আমার গঙ্গা ছাড়া আমি আর কিছুই ঠিক করে উঠতে পারলাম না। দাদু জীবন বদলে দিয়েছে। হ্যাঁ দাদু, এই গঙ্গা রূপ চলনা আমি নিজের হাতে করেছি। তবু একবার ওই সমস্ত কিছুকে ভুলে গিয়ে আমি আমার জীবনটা নতুন করে শুরু করতে চাইব। তুই আমার পাশে থাকলে বললাম, তুই আমার পাশে থাকবি না। আমার 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 ভুল হয়ে গেছে, আমি তোর পায়ে পড়ছি। আমার সব ভুল ক্ষমা করে দে না গঙ্গা। একটা বারের জন্য আমার সাথে চল না গঙ্গা, একটা ওই ক্ষমা করে দে। সত্যি সত্যি বলছিস তো? আমি বিশ্বাস করতে পারছি না। আমাকে দুজনের না ঠিক চলে সত্যি আমার ঘর হবে, আমার সংসার হবে। আমি বছর মতো করে বাঁচবো, থাকবো তোর পাশে, পুরোনো সব কিছু ভুলে থাকবো তোর পাশে। দাদু, দাদু গো, শুনছো? আমার ঘর হবে, সংসার হবে। আমি বাঁচার মতো করে বাঁচবো। তুমি তুমি আমাদের আশীর্বাদ করো দাদু। তুমি আমাদের আশীর্বাদ করো। সারা জীবন সুখে থাকো। আমি আশীর্বাদ করি তোরা সুখী হও। তোর নাম অমর। আজ থেকে তোর নিজের নাম সমরেশ। তুই সারা জীবন সমরেশ হয়ে বাঁচবি। বাহ, নাটকটা তো দারুণ করে বেরোচ্ছে। কিন্তু যে আমার মাথার মধ্যে যে কিছুই ঢুকছে না, কিছুই যে বুঝতে পারছি না। দরকার নেই বোঝা। শোনো, তুমি আমার ছেলে হলো, তোমার সাথে আমার সম্পর্ক শুধু টাকা। 7 দিন বিছানায় অসুস্থ হয়ে পড়েছিলাম। ফোনে খবর দেওয়া সত্ত্বেও একবারও তুমি আসার প্রয়োজন বোধ মনে করোনি। আর এই গঙ্গা আমাকে রাস্তা থেকে তুলে নিয়েছে, সেবা শুশ্রূষা করে আমাকে সুস্থ করে দিয়েছে। কোনো কিছু লোভে না, মনুষ্যত্বের টানে। তাই তাই আজ নতুন জীবনের উপহার হিসেবে আমার জীবনের শেষ সম্বল এই বাড়িটা আমি ওদের উপহার দিতে চাই। না, মানি না, মানি না, মানি না।
তোর মাথা খারাপ হয়ে গেছে বাবা, তুমি পাগল হয়ে গেছো, পাগল হয়ে গেছো তুমি। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, এক্ষুনি বেরিয়ে যাও। না না, যাবো না। তোকে তো স্পেশালি সব কটাকে মেরে নাও, এই ঘর থেকে আমি তাড়াবো। হ্যাঁ, আর তোমার না বাবা, শোনো এদিকে তাকাও আমার দিকে। তোমার না এই বাড়িতে একদম থাকা চলবে না। চলো বের হও। যাই যাই। আচ্ছা আচ্ছা বলছে তাহলে হচ্ছে আমাদের ঘরটাকে মস্তানি হচ্ছে। মস্তানি কি দেখেছিস হ্যাঁ? ভালোই ভালোই বাড়ি থেকে বেরিয়ে না গেলে দেখতে পাবি পট্টারা বলরাম। হ্যাঁ যা, চল পট। ঠিক আছে, যাচ্ছি কিন্তু এই মুহূর্তে চলো। হ্যাঁ, সোজা ক্লাবে যাচ্ছি। হ্যাঁ, সব কটাকে ডেকে নে, দেখাচ্ছি মজা কত তোর দম। হ্যাঁ, আরে যা যা, তোর মতো না অনেক দেখা আছে। হ্যাঁ ঝড়, ঝড় উঠেছে, ঝড়। এই ঝড়ে কে থাকবে, কে উড়ে যাবে, আমি কিছুই বুঝতে পারছি না। দাদু, আমরা এখান থেকে চলে যাচ্ছি দাদু। নতুন সংসার করবো কোথায়? দাদাবাবুকে ক্ষমা করে দাও, আমাদের ইচ্ছা চাই না। শুধু আশীর্বাদ করো, আমরা যেন সারা জীবন মানুষের মতো মানুষ হয়ে কাটাতে পারি। কি বলছিস তোমরা? ওই কুলাঙ্গার ছেলেটাকে আমি ক্ষমা করবো? যে ছেলে বাবাকে সম্মান করে না, তাকে আমি না দাদু, তোমাকে ক্ষমা করতেই হবে। বাবা, তুমি ক্ষমা করো। গঙ্গা, চেষ্টা করো। আশীর্বাদ করো। ভালো থেকো। চল। গঙ্গা, সমরেশ, তোরা তোরা চলে যাচ্ছিস? আমি আমি যে বড় একা রে। আচ্ছা দাদু, আচ্ছা তুমি আমাদের সঙ্গে যাবে দাদু? আমি আর গঙ্গা সারা জীবন তোমার সেবা করবো। তুমি আমাদের বটগাছ, তোমার স্নেহ, মায়া, মমতায় আমাদের অভিভাবক হয়ে আগলে রাখবে। তুমি আমাদের সাথে থাকবে, যাবে তো দাদু? হ্যাঁ দাদু, বলো না তুমি যাবে আমাদের সঙ্গে? তোমার একটা কথাই আমি কিন্তু সব খারাপ কাজ ছেড়ে দিয়েছি। আমি তো একটু মানুষের মতো মানুষের বাঁচতে চাই, সেখানে যে তোমাকে বট গাছের মতো প্রয়োজন। তুমি আমাদের সঠিক রাস্তা চিনিয়ে এগিয়ে নিয়ে যাবে। বলো না দাদু, যাবে তো? আমরা তোমাকে দেখতে চাইছি না। চলো, আমরা তোমাকে দেখতে চাইছিলাম। চলো না দাদু, একবার আমাদের সাথে চলো না। হ্যাঁ, আমি যাবো রে, আমি তোদের সাথেই যাবো। দাদু! হিপ হিপ হুররে! গঙ্গা, তুই দাদুর সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখ। আমি যাবো, একটা ট্যাক্সি ডাকবো আর চলে আসবো। দাদু তুমি রেডি হয়ে থাকো, আমি আসছি। হ্যাঁ দাদু, তুমি টিকিট করে দাও। আচ্ছা দাদু, তুমি বসো না, আমি তোমার সঙ্গে সঙ্গে বসে আছি না। তুমি বসো। আর আমার পক্ষে সম্ভব নয়। বাবা হিসেবে যা যা কর্তব্য সব আমি পালন করেছি, কিন্তু তুমি বড় বেশি আত্মকেন্দ্রিক হয়ে পড়েছ। সেখানে আজ বাবাও প্রার্থ। তাই আমার শেষ সম্বল এই বাড়িটা তোমাকেই উপহার দিয়ে গেলাম। এখন আমি নিঃস্ব, তাই বেরিয়ে পড়লাম তোমাদের সকলকে মুক্তি দিয়ে। সত্যিকারের মানুষের খোঁজ আমি পেয়েছি, তাই বাকি জীবনটা সেই সব মানুষের মাঝেই থাকতে চাই। তোমরা সুখে থেকো, ভালো থেকো। পারলে চারপাশে যেসব অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়িয়েও। সত্যিকারের মানুষের আজ বড়ই অভাব। ইতি তোমার হতভাগ্য বাবা।
নমস্কার। আপনারা এতক্ষণ দেখলেন কৃষ্ণ সুকান্ত সঙ্গে নাটক সম্পর্ক। আমি অভিনেতাদের একটু সামনে আসতে অনুরোধ করছি। আপনারা একটু আসুন। আজকে অতিথি শ্যামল চক্রবর্তী মহাশয় একটু আসতে অনুরোধ করব। আর আমাদের সিনিয়র অভিনেতা শব্দদের আপনি আসুন। দাদা আপনি নাটকটি দু একটা কথা বলুন, তারপরে একটু দাঁড়ান। শেষ হলো ৬৫তম রজনীতে ১৩১ নম্বর প্রযোজনার প্রদর্শন। মেনে শত বাধা, টিকটিকি হাঁচি, টিকি দাড়ি নিয়ে আজও বেঁচে আছি, বাঁচিতে বাঁচিতে প্রায় মরিয়াছি। এবার সব্যসাচী, যা হোক একটা দাও কিছু হাতে, একবার মরে বাঁচি। এই যা হোক একটা দাও কিছু হাতে বলতে কবি বোধহয় এই ধরনের সাংস্কৃতিক মঞ্চকে বুঝিয়েছেন, যেখান থেকে অনেকক্ষণ ধরে অনেক মানুষের সঙ্গে অনেক বিষয়ে মত বিনিময় করা যায়। অনেক সেই সুযোগটা করে দিয়েছে দর্শক আসনের সঙ্গে মঞ্চের সম্পর্ককে আরো নিবিড় করতে। আমাদের ব্রত হোক এই সম্পর্ক, আমরা অটুট রাখবো সব সময়, এবং এই রজনী সার্থক হবে। অনেকের উদ্যোগ সার্থক হবে এই বিশ্বাস রাখুন, রাখছি, রাখতে বলছি। তার আগে তো অনুরোধ করবো আমাদের অনেকের স্মারকটা পরিচালক শঙ্কর মাঝির হাতে তুলে করে দিয়েছেন। আমি একটু পরিচালককে অনুরোধ করবো একটু সবার একটুখানি সবার সঙ্গে একটু পরিচয় করে দিন। আপনি একটু সবার সাথে একটু পরিচয় করে দিন। আমাদের সেক্রেটারি রয়েছেন অতনু কুমার, উনি পরিচয় করি। আচ্ছা, পটলের চরিত্র পরপর নামগুলো বলে যাচ্ছে, আপনারা তো দেখলেন চরিত্রগুলো। পটলের চরিত্রে অভিনয় করেছে পলাশ, গঙ্গার চরিত্রে সায়ন্তিকা, শুভর চরিত্রে শিবতী, নাটকের পরিচালক হচ্ছে শঙ্কর মাঝি, এবং অনন্ত চরিত্রে অভিনয় করেছে গৌতম ঘটক, এবং আলো ও সাউন্ড করেছে রাজেশ্বর মণ্ডল এবং সমীর আদব। সামান্য কথা বলি, অনেক দূর থেকে এসেছি এবং এই প্রথম আমরা মানে কলকাতা শহরের বুকে কোনো এরম মানে মঞ্চে অভিনয় করলাম। আমরা তো গ্রামে বাঁশের বাঁধা মঞ্চে অভিনয় করি। সুকান্তের ১০০তম বর্ষ চলছে। আমাদের ক্লাবও 1978-এ প্রতিষ্ঠিত। এই বছর আর 2 বছর বাদেই 50তম বর্ষ উদযাপিত হবে আমাদের ক্লাবে। খুব গরিব ক্লাব, ভীষণ গরিব ক্লাব। কিভাবে আমরা চালাই আপনারা যদি যান তো দেখতে পাবেন। পান্ডুয়া আর কালনার মধ্যিখানে পুরো মাঠে ঘেরা একটা ছোট্ট গ্রাম, তার মধ্যে আমরা সুস্থ সংস্কৃতিকে বাঁচাবার চেষ্টা করি। তা আমাদের ক্লাবে আজ অবধি কোনোদিন অর্কেস্ট্রা হয়নি, কোনো হিন্দি গানে নাচ আমরা ক্লাবে অ্যালাউ করি না। আজকে এই অনেক আমাদের যে ডেকেছে, ফোন করার সঙ্গে সঙ্গে অনেকবার অনেক কলকাতার দলকে রিকোয়েস্ট করি, কোনোদিন তারা মানে মনেও করেন আমাদের নাটক হয়তো সেই পর্যায়ে যাইও না। আমরা শুধু চেষ্টা করি, ওখানে তো কোনো ভালো পরিচালকও সেইভাবে আমরা পাই না দেখিয়ে দেবার। অনেককে বলার সঙ্গে সঙ্গে যে আমাদের তারা মেনেছে এবং তারা আমাদের ডেকেছে, এর জন্য আমরা কত বড় কৃতজ্ঞ অনেকের কাছে, সেটা আমরা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আমাদের মুখে কোনো ভাষা নেই, আমরা অশেষ কৃতজ্ঞ। আমাদের ক্লাবে ভূমিসূত একবার, কথাটা না বললেই নয়, ভূমিসূতর শিকার দেখার পর আমরা ওনাদের হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে আমরা নিয়ে গেছিলাম যে অ্যামাউন্টটা কি বলবো, না বলি না, খুব কম টাকায় 2-2,500 টাকায় যাবার জন্য। কিছুতেই যেতে রাজি হয়নি, না 2-2,500 টাকায় হবে না। আমি স্বপ্নদীপদার হাতে পায়ে ধরে ওনাদেরকে নিয়ে গেছিলাম।
ওরা প্রথমবার নাটক করে আমাদের হাতে, এখনো স্বপ্নদীপদা আমাদের হাতে 10,000 টাকার চেক দিয়ে চলে এসেছিল। আমরা কিভাবে করি একটা সুস্থ সংস্কৃতিকে গ্রামের মধ্যে বাঁচিয়ে রাখবার কিভাবে চেষ্টা করেছি দেখি। 10,000 টাকার চেক উনি আমার হাতে দিয়ে চলে এসেছিলেন যে আরো যাতে এই সংস্কৃতিকে আমরা বাড়াতে পারি। যাই হোক, আজকেও সেই একইভাবে আমরা অনেকের কাছে মানে ভীষণ ভীষণ ভীষণভাবে কৃতজ্ঞ যে আমরা এই জীবনে বোধহয় প্রথম এরকম কোনো বাঁধানো মঞ্চে আমরা নাটক করলাম। ভীষণ আনন্দ পেয়েছি, ভীষণ আনন্দ পেয়েছি। অনেকের কাছে কৃতজ্ঞতা জানাবার আমার কোনো ভাষা নেই, সত্যি ভাষা নেই। একবার আমন্ত্রণ জানাবো, খুব কম টাকাতে হলেও একবার আমাদের ওখানে গিয়ে আপনারা যদি কিছু করে আসতে পারেন। আমাদের 50 বছর, সামনের আর কয়েক বছর, টাকা দেওয়ার বিশেষ কোনো আমাদের সামর্থ্য নেই, যতটুকু দিতে পারবো তাতে যদি গিয়ে কিছু করে আসতে পারেন কলকাতার কোনো দল, আমরা বিশেষভাবে কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি। বলুন। এখন আমরা আজকের মতো শেষ করি। শুভরাত্রি, সবাই ভালো থাকুন। এবং অমরদা যেটা বলবেন যে আমরা সবাই যেন এই সম্পর্ক বজায় রাখি, আমাদের দর্শক এবং যারা আমরা অভিনেতা এখানে মঞ্চে অভিনয় করি, সেই সম্পর্ক আমাদের ভালো থাকুক, এই আবেদন রেখে আজকের মতো শুভরাত্রি। এটা দিয়ে দে।